আয়তঘন চ্যাপ্টার শুরু করব। আয়তঘন কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে রয়েছে। পরিমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে আয়তঘন। আয়তঘন কি জিনিস সেটা প্রথমে একটু আমাদের বুঝতে হবে, তারপর এক এক করে আমরা অঙ্কগুলো করব। আমরা ছোটবেলায় শিখেছিলাম এরকম বর্গক্ষেত্র শিখেছিলাম, কি ঠিক কি না? এরকম বর্গক্ষেত্র শিখেছিলাম। আমরা আয়তক্ষেত্রও শিখেছিলাম, আয়তক্ষেত্র শিখেছিলাম। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের মধ্যে কি ডিফারেন্স কেউ বলতে পারবে? একদম। বর্গক্ষেত্রের আমি যদি দেখি চারটে বাহু কি হয়, সমান হয়। চারটে বাহু সমান, এর ক্ষেত্রে কিন্তু দুটো দুটো করে সমান। আমরা এটাকে বলছি দৈর্ঘ্য, তাই তো? এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি দৈর্ঘ্য। আর এটাকে কি বলছি? প্রস্থ বলছি। এটাকে এটাকে দৈর্ঘ্য আর প্রস্থ বলছি। কিন্তু এর ক্ষেত্রে আমরা চারিদিকেই সমানভাবে দেখব, কি ঠিক কি না? যেদিকেই যাব সেদিকেই দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে হিসেব নিকেশ করতে আমরা পারবো না। কিন্তু এই দুটো ছোটবেলায় ছিল। আমাদের এই পার্টটা কিন্তু এখন ক্লাস 10-এ উঠে এসছে। আমাদের এই পার্টগুলো কিন্তু ছোটবেলায় ছিল, যখন আমরা ক্লাস 7-8-এ পড়তাম তখন আমাদের এই সমস্ত জিনিসগুলো ছিল। বাট আজকে এমন কি পরিবর্তন হলো যে এর নাম আয়তঘন হয়ে গেল। মনে রাখো, যখনই আমরা ঘন কথার মধ্যে যাব, ঘন ছোটবেলায় পড়েছিলাম ঘন ফল মানে কিউব। তাহলে ঘন মানে হচ্ছে একটা 3D ব্যাপার স্যাপার থাকবে। দৈর্ঘ্য থাকতে পারে, প্রস্থ থাকতে পারে, উচ্চতা থাকতে পারে। তাহলে আমরা যদি এটাকে এখন একটু 3D শেপ দিই, কিভাবে 3D শেপ দেবো বোঝার চেষ্টা করো। যদি আমরা এখন এখান থেকে এরকম ভাবে দাগ টানি, তারপর যদি এরকম করে দিই, 3D হলো। আবার যদি এটার একই রকম করার চেষ্টা করি, কি ঠিক কি না? তার মানে এটা কি আলটিমেট দেখে মনে হচ্ছে বাইরে থেকে একটা বেরিয়ে ব্যাপার স্যাপার আসছে একটু। তাহলে আমরা যদি এই অ্যাক্সিস দেখি, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, কি ঠিক কি না? কটা অ্যাক্সিস পাচ্ছি? এক্স, ওয়াই, জেড, তিনটে অ্যাক্সিস পাচ্ছি। তাহলে এটা একটা 3 ডাইমেনশন, তিনটে দিক পাচ্ছি আমরা। এক্স এর দিক, ওয়াই এর দিক, আরটা হচ্ছে জেড এর দিক। তাহলে আমরা এই দুটোই কিন্তু আমাদের ঘনক। তার মধ্যে এটা আয়ত ঘনক আর এটা হচ্ছে শুধু ঘনক, মানে সুষম ঘনক। তাহলে আয়ত ঘনক কোনগুলো? যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো, উচ্চতা থাকবেই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই ভিন্ন, সেটাকে বলবো আয়ত ঘনক। আর যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সেম, সেটাকে আমরা কি বলবো? সুষম ঘনক। কি বলবো? সুষম ঘনক। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে এইটার নাম হচ্ছে আয়ত ঘনক। এটার নাম আমরা কি বললাম? আয়ত ঘনক। আর এটার নাম কি? সুষম ঘনক, তাই তো? সুষম ঘনক। এইটা তিনটে ব্যাপার স্যাপার এখানে রয়েছে, আর এখানে তিনটেই সেম। তাহলে এটার দৈর্ঘ্য যেটা, সেটাই প্রস্থ, সেটাই উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সেম, কিন্তু এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই কি আলাদা। কি ঠিক বললাম তো? তাহলে তোমাদের প্রথমেই একটা কনসেপ্ট দেব, সেটা হচ্ছে আমি যদি বলি এটা একটা ইট, এটা কি একটা ইট, এটা একটা ইট, আর এটা একটা লুডুর ছক্কা, এটা একটা লুডুর ছক্কা। তাহলে বলো তো এদের মধ্যে কোনটা আয়ত ঘনক আর কোনটা সুষম ঘনক? তাহলে এটা আয়ত ঘনক আর এটা হচ্ছে ক্লিয়ার। বোঝা গেল? খাতায় তোলো প্রথমে, আগে ঘনক আর আয়ত ঘনকের ব্যাপার স্যাপারটা আগে তোলো। তাহলে এবার তোমরা একটু বইয়ের এই জায়গাগুলোকে দেখো। দেখো কি বলেছে এখানে। বলেছে এই অবস্থানে এবিসিডি সমকোণী চৌপল। দেখো অনেকে একে আবার সমকোণী চৌপল বলেও ডাকে, কিন্তু সেম ছবি, সমকোণী চৌপলও বলে। তো সমকোণী চৌপলে কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলো সমকোণী চৌপলের মাত্রা। তাহলে কেউ বলতে পারবে সমকোণী চৌপলের কটা মাত্রা থাকে?
তাহলে এখানে সমকোণী চৌকোণের কটা মাত্রা হবে অ্যান্সার? তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে কত? 3টে হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। সবাই লিখে নাও 3টে। তাহলে এখানে 3টে মনে থাকবে, 3টে কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 3টে। আচ্ছা আচ্ছা, আবারও কি আছে দেখি, সমকোণী চৌকোণের তল কটি? দেখো তলগুলো বোঝানোর চেষ্টা করি। তাহলে এটা একটা তল, এই নিচে একটা, দুটো, তাই তো, এই একটা, 3টে, 4টে, আর এই পেছনে একটা দেখতে পাচ্ছ, আর এইদিকে একটা দেখতে পাচ্ছ। তাহলে টোটাল তল কটা? 6টা তল। তাহলে 6টা কিন্তু হয়ে যাচ্ছে তল, আর 3টে কি হয়ে গেল? মাত্রা হয়ে গেল কিন্তু 3। ব্যাস, কমপ্লিট। আচ্ছা, এবার সমকোণী চৌকোণের সমকোণের ক্ষেত্রফলের সূত্র খাতায় তুলে নিতে পারো। সমকোণী চৌকোণের ক্ষেত্রফলের সূত্র কি বলেছে? সেই যে 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। আমি তোমাদেরকে বলবো তোমরা এইভাবে মনে রাখো, এ বি সি, এরকম ভাবে মনে রাখো। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে হচ্ছে উচ্চতা। তাহলে সূত্রটা হলো 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সিএ, এরকম মনে রাখো। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সিএ। তাহলে সমকোণী চৌকোণের সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী চৌকোণের সমকোণের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। এবার একটুখানি বলি, এখানে নেই তাও একটু বলে দিই। যদি এটা একটা আয়তঘন না হয়ে একটা সুষম ঘনক হতো, তখন অ্যান্সার কি হতো? সুষম অ্যান্সার কি হতো যদি সেটা ঘনক হতো? তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কি হতো বলো? ওর এক একটা তল কত? এক একটা তল হচ্ছে বাহু স্কয়ার, মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে কটা তল আছে? 6টা। তাহলে উত্তর হতো 6 স্কয়ার, মনে থাকবে। তাহলে যদি এটা ঘনক হতো বাবা, কি হতো? ঘনক। তাহলে এটা যদি একটা ঘনক হতো, সুষম ঘনক, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো? 6 স্কয়ার হতো। কেন হতো? এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে 6খানা তল হলে কত হবে? 6 স্কয়ার। কত হবে? 6 স্কয়ার। চলো এটা করে নাও। আচ্ছা, এবার এখানে কিছু প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। বলেছে সমকোণী চৌকোণ দুটির দুটি তল পরস্পরকে যদি সরলরেখাংশ ছেদ করে তাহলে কি কি হয়? ধার কটা? দেখো 12টা ধার, মনে থাকবে, খাতায় নোট করো। একটা সমকোণী চৌকোণের ধার হচ্ছে 12টা। ধার কটা? 12টা। তাহলে আর একটা জিনিস পেলাম, ধার। তাহলে ধার কটা? ধার হচ্ছে 12টা। ধার হচ্ছে কত? ধার হচ্ছে 12টা। ধার হচ্ছে কত? 12টা, মনে থাকবে। ধার কটা? 12টা ধার। তাহলে অনেক কিছু পাচ্ছি। তারপরে দেখো শীর্ষবিন্দু। এবার বলো শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু কটা? দেখো আমি একটু শীর্ষবিন্দুগুলোকে মার্ক করছি। আমি শীর্ষবিন্দু মার্ক করছি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে উত্তর কি হবে? শীর্ষবিন্দু কত হবে? 8 করে নাও। 8টা, এই বোঝা যাচ্ছে? শীর্ষবিন্দু 8টা গেল। আচ্ছা, আর এখানে কিছু পাবো না। এবার ঘনক, এই তো ঘনক নিয়ে আলোচনা করেছে, এই তো ঘনক নিয়ে আলোচনা করেছে। তাহলে দেখো ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র 6 স্কয়ার। ঘনকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 স্কয়ার। কমপ্লিট হলো। আচ্ছা, এবার ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল, এইটা একটু মনে রাখতে হবে। একটা ঘরের চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, মানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু, খাতায় নোট ডাউন করো, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, অথবা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। মনে রাখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তেমনি আমাদের চার দেয়ালের ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে ভূমির ক্ষেত্রফল যা হবে তার সাথে কি করব? তার সাথে উচ্চতাটা, মানে ভূমির পরিসীমার সাথে উচ্চতা গুণ করে দেবো, চার দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। অনেক রকম কোয়েশ্চেন আসবে কিন্তু, সাবধান। এবার দেখো কর্ণের সূত্র, এই যে কর্ণ। তাহলে কর্ণ কটা কেউ বলতে পারবে? একটা আয়তঘনকের কর্ণ কটা? আচ্ছা, একটা জিনিস ভালো করে বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো, একটা জিনিস সুন্দর করে বোঝার চেষ্টা করো। দেখো এটা যদি আমি বলি একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এইখান থেকে এইটুকু, কি ঠিক কিনা? এটা হচ্ছে কর্ণ একটা, আর এখান থেকে এখানে একটা পাচ্ছি দুটো। তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ।
তাহলে এবার এটা তো আর বর্গক্ষেত্র নেই, এটা কি হয়ে গেছে আয়তঘন। তাহলে এর কর্ণ কটা পাবো, চারটে কর্ণ পাবো। কটা কর্ণ ভালো করে বোঝো, এই কোণার থেকে এই কোণে একবার যাব, আবার এই কোণার থেকে এই কোণে একবার যাব, তাহলে একই রকম ভাবে তো একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশেও তো পাবো, 3D তো। একটা বাড়িতে ফোনের বাক্স নিয়ে দেখবা, এই কোণার থেকে একটা পাচ্ছি, এই কোণার থেকে একটা, তাহলে উপর থেকেও তো আবার দুটো করে পাবো দুই দিকে। তাহলে ঘনকের কর্ণ কটা, চারটে কর্ণ। চলো চারটে কর্ণ। এবার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র, রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইন্টু উচ্চতা স্কয়ার। অর্থাৎ এটা মনে রাখার উপায়, আয়তক্ষেত্রের আয়ত ঘনকের কর্ণ বের করার সূত্র মনে রাখার উপায়, রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মনে থাকবে, রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে হচ্ছে উচ্চতা। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। মনে রাখবা। এবার কর্ণের ঘনকের কর্ণ, ঘনক মানে তো বুঝতেই পেরেছো লুডুর ছক্কা। ঘনকের কর্ণের সূত্র কি, ঘনকের কর্ণের সূত্র আমার দিকে তাকাও, ঘনকের কর্ণ যদি বের করি, ঘনকের কর্ণ যদি বের করি, তাহলে রুট অফ এ স্কয়ার, এই ওর কি আর বি হয়, আর একটা স্কয়ার, আর একটা স্কয়ার, তাহলে রুট অফ তিনটে স্কয়ার। তাহলে দেখো ভালো করে, এ স্কয়ার রুট কেটে এ বাইরে বেরিয়ে গেল, তাহলে এ রুট 3। কি লেখা আছে এখানে, রুট 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহু রুট 3 বা এ রুট 3, বাহু রুট 3 বা এ রুট 3। তাহলে যেটা ঘনক, আবারও বলছি, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, উদাহরণ লুডুর ছক্কা। আর আয়ত ঘন মানে হচ্ছে ফোনের বাক্স, জুতোর বাক্স, এইগুলো। তাহলে এদের কর্ণের দৈর্ঘ্য রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এদের কর্ণের দৈর্ঘ্য বাহু রুট 3, বাহু রুট 3। আর এটা যদি আবার শুধু বর্গক্ষেত্র হতো তাহলে বাহু রুট 2, বাহু রুট 2। ক্লিয়ার। চলো নেক্সট। আপাতত কিছু নেই আর। আচ্ছা আয়তন, এবার আয়তনের সূত্র, আয়তনের সূত্র লিখে নাও। তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। মনে থাকবে, আয়ত ঘনর আয়তন, আয়ত ঘনর আয়তন, আয়ত ঘনকের আয়তন, আয়ত ঘনকের আয়তন। তাহলে সূত্র কি, এ গুণ বি গুণ সি, এ গুণ বি গুণ সি, এটা হচ্ছে আয়ত ঘনকের আয়তন। আচ্ছা এবার যদি ঘনকের আয়তন বলি তখন কি হতো, ঘনকের আয়তন, হ্যাঁ ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, এ কিউব, ওর তো সবে সবে, তাহলে বাহু কিউব। ব্যাস এই কটা সূত্র মনে রাখো, তাহলে হয়ে যাবে, সব অঙ্ক আমরা করতে পারবো। চলো অঙ্ক শুরু করি, রেডি সবাই? শুরু হচ্ছে আয়তঘনের অঙ্ক। চলো প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করব, ঠিক আছে? প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করব, প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করছি, তারপর এক এক করে সব অঙ্ক যাব। 24-এর এ, এক দাগের অঙ্ক শুরু হচ্ছে। কি বলেছে পড়ো, এক দাগের অঙ্ক, একটি সমকোণী চৌপল আকৃতি, এই সমকোণী চৌপল মানে আয়তঘন, তাই তো? ভিতরের আয়তন বলে দিয়েছে 440 ঘন সেমি, 440 ঘন সেমি হচ্ছে আয়তন। তাহলে ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, এই ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত, উচ্চতা কত? তাহলে খুব ভালো করে বুঝতে হবে, একটা আয়তঘন আছে, কি আছে বললাম, একটা একটা আয়তঘন আছে, একটা আয়তঘন আছে, একটা আয়তঘন আছে। তাহলে এই আয়তঘনটার আমাদের কি বলে দিয়েছে, এর ভিতরে কতটা প্রোডাক্ট রাখতে পারবো, মেটেরিয়ালস রাখতে পারবো, সে আয়তনটা বলে দিয়েছে। আয়তনটা কত, 440। এবার আরেকটা কি জিনিস বলা আছে, ভূমির ক্ষেত্রফল, মানে এই নিচে এই যে এইটা বলা আছে, ভূমির ক্ষেত্রফল কত বলে দিয়েছে বলো, 88। তাহলে এটা হচ্ছে 88। তাহলে আমাদের কি বের করতে হবে, হাইটটা বের করতে হবে, এই হাইটটা বের করতে হবে, হাইট বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে তো ক্ষেত্রফল, তার সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে সেটাই তো 440। কি সবাই আমার সাথে একমত?
তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু কত আসবে? 440 ডিভাইডেড বাই কত? 88। তাহলে কাটাকাটি করো 2 দিয়ে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 দিয়ে 11 দুগুণ 22, আবার 2 দুগুণ 4, আবার 11 দিয়ে 11 দুগুণ 22, 11 ওকে 11, 5 দুগুণ 10। তাহলে উত্তর কত? 5 সেন্টিমিটার। কমপ্লিট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে উত্তর কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো 2 দাগের অঙ্কটা করি এবার। 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি বলেছে? একটি আয়তঘন গর্তের দৈর্ঘ্য বলে দিয়েছে 40, দৈর্ঘ্য 40, প্রস্থ কত? 12, প্রস্থ 12। যতই গভীরতা বলো আমরা বুঝি ওটাই উচ্চতা, তাই তো? ওটাই ডেপথ 16। ওই গর্তের মধ্যে এত মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, এত মিটার পুরো তক্তা রাখা যাবে কতগুলো? ওই আয়তন দিয়ে তক্তার আয়তন ভাগ করে দেবো, যা পড়ে থাকবে সেটাই হলো অ্যান্সার। তাহলে 4 4 16, 5 8 40, 5 এটে দাও, 2 দুগুণ 4, তাহলে কত হলো? 8 দুগুণ 16, 16 গুণ 12 করলে কত হয়? হ্যাঁ 192। শেষ। কমপ্লিট। উত্তর চলে আসলো। অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। কমপ্লিট। তাহলে 192টি হয়ে গেল উত্তর। চলো 3 দাগ। এটা কত দাগ ছিল? 2 দাগ। 3 এবার 3 দাগ। একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল, এই ঘনক বলেছে কিন্তু, কি বলেছে? ঘনক। তাহলে 500 তলের ক্ষেত্রফল 256, 256 500 তলের ক্ষেত্রফল। আর আমরা জানি কি 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? বলো। 500 তলের ক্ষেত্রফল, একটা ঘনকের 500 তলের ক্ষেত্রফল কেউ জানে না? 4 স্কয়ার। একটা তলের ক্ষেত্রফল কত? 12 স্কয়ার। তাহলে 4টে আছে, তাহলে কটা হবে? 4 স্কয়ার। এখানে কত বলেছে? 500 তলের সংখ্যা কটি? 4টি। উত্তর সংকেত বলে দিয়েছে। তাহলে এখান থেকে স্কয়ার সমান সমান 256 ডিভাইডেড বাই কত? 4। তাহলে 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 4 6 24, তাই তো? 64। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 8। তাহলে এখন কি বের করতে হবে? ওই ঘনকটির আয়তন বের করতে হবে। তাহলে আয়তন হচ্ছে 8 এর কিউব। তাহলে 8 এর কিউব করলে কত হয়? 8 8 64 গুণ 8, 4 8 32 এর 2, হাতে 3, 6 48, 49 50 51, 512 আছে অপশনে। তাহলে 512 ঘন সেমি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 3 দাগ। 3 দাগের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 512। কমপ্লিট। আচ্ছা এবার 4 দাগের অঙ্ক করব। 4 দাগ। 4 দাগের অঙ্ক। রেডি? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। ভালো করে বোঝো। দুটি ঘনকের আয়তনের অনুপাত কত? 1:27। এই আয়তন ঘনক বলেছে, তার মানে বাহু কিউব। তার মানে প্রথমটা যদি বাহু 1 হয়, তারপরটা কত হবে? 3 হবে। তবেই তো 3 এর কিউব করলে কত হয়? 27 হয়। তার মানে বুঝে গেলাম প্রথমটার বাহুর দৈর্ঘ্য যা হবে 1, তারপরটা কত? 3। এবার বলেছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে সমগ্রতলের সূত্র কি? একটা ঘনকের সমগ্র ক্ষেত্রফল 6 স্কয়ার। তাহলে 6 ইন্টু 1 এর স্কয়ার অনুপাত 6 ইন্টু 3 এর স্কয়ার। তাহলে এদিকে হলো 6:6, 3 3 9। তাহলে 6 6 ক্যান্সেল আউট। তাহলে 1:9 আছে অপশনে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে উত্তর 1:9। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর 1:9। কমপ্লিট। 4 দাগ কমপ্লিট। 5 দাগ বলেছে একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস। এই তোরা বল, সমতলের ক্ষেত্রফল মানে কি? 6 স্কয়ার। সেটা মানে কি? এস। কর্ণের দৈর্ঘ্য ডি। এই কর্ণের দৈর্ঘ্য আমরা জানি তো। কর্ণের দৈর্ঘ্য কি শিখলাম? বাহু রুট 3। বাহু রুট, তাহলে বাহু রুট 3 মানে কত? ওরা কি বলে দিয়েছে? ডি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? এস এবং ডি এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে হবে। এস এবং ডি এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে হবে। বাবা, তার মানে এস মানে কি ছিল? সমতলের ক্ষেত্রফল। আর ডি মানে কি ছিল? কর্ণের দৈর্ঘ্য। চলো তাহলে দেখো এখান থেকে যদি এর মান বের করি তাহলে কি পাবো? ডি বাই রুট 3। কি ঠিক কিনা? দেখো ঠিক কিনা? এখান থেকে এ মানে কত? ডি বাই রুট 3। তাহলে এই মানটা এখানে পুট করো।
তাহলে 6 ইন্টু এ মানে হচ্ছে ডি স্কোয়ার বাই রুট 3 তার হোল স্কোয়ার, বুঝতে পারলে? সমান সমান কি এস। তাহলে এখান থেকে 6 ডি স্কোয়ার থাকলো আর স্কোয়ার রুট কেটে গিয়ে 3 থাকলো সমান সমান এস থাকলো। কাটাকাটি করি একটা, 3 দুগুণ 6, এই তো উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এস সমান সমান কি পাচ্ছি, ডি স্কোয়ার সমান সমান এস বাই 2 আছে অপশানে। তাহলে ডি স্কোয়ার সমান সমান এস বাই 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ডি স্কোয়ার সমান সমান এস বাই 2, ডি স্কোয়ার সমান সমান এস বাই 2 হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এমসিকিউ 5খানা ক্লিয়ার, কমপ্লিট। ওকে, চলো নেক্সট, চলো নেক্সটে যাবো সত্য মিথ্যা। তোমরা সত্য মিথ্যা দুটো বাড়ির কাজ দিলাম, সত্য মিথ্যা দুটো হোমওয়ার্ক। বিএডটা থাকছে কিন্তু হোমওয়ার্ক, সত্য মিথ্যা তোমরা বাড়িতে করবে। চলো শূন্যস্থানটা করে দিচ্ছি, আমি শূন্যস্থানটা করে দিচ্ছি। শূন্যস্থান সি এর 1, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি? হ্যাঁ, তাহলে উত্তর 4টি, একদম সঠিক, এই তো পাচ্ছ 4টি। 2 দাগ এবার। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি? একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে বাহু √2, তবে √2 ইন্টু ধারের দৈর্ঘ্য, √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তাহলে এখানে √2 বসবে, √2 বসবে, তার কারণ ঘনকের একটি তল বলেছে। তাহলে ঘনকের একটা তল মানে কি? সেটা একটা বর্গাকার তল। ঘনকের একটি তল মানে কি? সেটা একটা বর্গাকার তল। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? বাহু √2, তার মানে অলরেডি বাহু বলা আছে, তাহলে কি বলবে? শুধু একটা √2। চলো 3 দাগ, 3 দাগ। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুটির একটা বিশেষ নাম আছে, সেই ঘনবস্তুটার বিশেষ নাম কি? উত্তর সুষম ঘনক, সুষম ঘনক। সুষম ঘনক কমপ্লিট হলো, সুষম ঘনক। এবার 2 দাগের প্রশ্নগুলো, চলো 2 দাগের প্রশ্নগুলো করব। 2 দাগের প্রশ্ন, চলো 25 এর 1 কি বলেছে? 25 এর 1, প্রথম অঙ্কটাই লাভলি অঙ্ক, হেভি অঙ্ক। একটি ঘনকের তল সংখ্যা x, একটি ঘনকের তল সংখ্যা কত? এই তোরা বল, একটা ঘনকের কটা তল? তাহলে x এর ভ্যালু কত? এই তো। ধার সংখ্যা y, তোরা বল কটা ধার? 12টি ধার, কাজে লাগছে তো। শীর্ষবিন্দু z, তাহলে z এর মান কত? শীর্ষবিন্দু কটা? আহা কি সুন্দর শীর্ষবিন্দু। কর্ণের সংখ্যা p, তাহলে কর্ণ কটা থাকে? 4টি। তাহলে এটা কিসের ভ্যালু বের করতে হবে, তাই না? কিসের ভ্যালু বের করতে দিয়েছে? হ্যাঁ, x মাইনাস y প্লাস z প্লাস p। চলো মান বসাও। তাহলে x এর মান কত? 6, y এর মান 12, z এর মান 8, p এর মান, চল 8 আর 4 12, প্লাস 12 মাইনাস 12 কেটে গেল, উত্তর 6। বুঝতে পারলি? এই অঙ্কই পরীক্ষায় দেবে, এটা স্টার মার্কিং একটা অঙ্ক, বহুবার আসবে পরীক্ষায়, এই অঙ্কটাই পরীক্ষায় দিয়ে দেবে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 6। দুদাক কি বলেছে দেখি, দুদাক কি বলেছে? ওর মধ্যে আসছে, চলো 2 দাগ। দুটি ঘনকের মাত্রাগুলি, এই মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে কটা মাত্রা থাকে? 3টে। তাহলে দুটো আয়তঘনকের মাত্রাগুলোর দৈর্ঘ্য 4, 6, 4, আর একটার হচ্ছে 8, 2h মাইনাস 1, আর হচ্ছে 2। যদি আয়তঘনক দুটোর ঘনফল সমান হয় তবে h এর মান কত? তাহলে ঘনফল মানে কি? আয়তন। তাহলে দুটোর আয়তন কি হবে? সমান হবে। তাহলে প্রথমটার আয়তন কত? 4 গুণ 6 গুণ 4, আর দ্বিতীয়টার আয়তন কত? 8 গুণ 2h মাইনাস 1 আর হচ্ছে 2, ব্যাস। এবার ক্যালকুলেশন করলে এখান থেকে উত্তর বেরিয়ে আসবে, ক্যালকুলেশন করলে উত্তর শেষ।
তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন গুলো করি। তাহলে এই দিকে থাকলো 8 দুগুণ 16h -8, আর তার সাথে থাকলো, চলো একবারে কাটাকাটি করব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 4 4 কাটা, তাহলে থাকলো 2h - 1 = 6, তাহলে 2h = 6 + 1, তাহলে 2h = 7, তাহলে h = 7/2, তাহলে h এর মান কত? 3.5। উত্তর কি আছে? বা পূর্ণ সংখ্যাও থাকতে পারে, এটা পূর্ণ সংখ্যাও থাকতে পারে। 3 দুগুণ 6, 3 পূর্ণ 1/2, যা খুশি, 3.5 অথবা 3 পূর্ণ 1/2। কমপ্লিট হয়ে গেল, 2 দাগ কমপ্লিট হয়ে গেল। ভালো প্রশ্ন ছিল। তিন দাগ তো স্টার মার্কিং, 3 দাগ পরীক্ষায় এসে গেছে, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, 3 দাগের অঙ্কটা করব। 3 দাগটা কিন্তু খুব ইম্পর্টেন্স, আগেই বলছি, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে। 3 দাগ কিন্তু পরীক্ষায় এসে বসে থাকবে। 3 দাগ কি বলেছে? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হলো? দারুণ অঙ্ক, এই অঙ্কটা সবাই মন দিয়ে দেখো। তাহলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসেব করি। দারুণ, সমতলের ক্ষেত্রফল ঘনক কত পার্সেন্ট বেড়েছে? চলো তাহলে লিখবো, মনে করি ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের দৈর্ঘ্য কত, কিছু একক বলা নেই, এক্স একক। মনে করি ঘনকের প্রতিটি তলের দৈর্ঘ্য কত? এক্স একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল 6 কি ঠিক কিনা? সবাইটুকু বুঝতে পেরেছো? সমতলের ক্ষেত্রফল কত? 6 তাহলে এবার কি করা হয়েছে? 50% বাড়ানো হয়েছে, তাই তো? ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হলে তাহলে এখন কত আছে বাহুর দৈর্ঘ্য? এই জায়গাটা সব ভালো করে বুঝবে। আগে কত ছিল? এই দেখ, আমি এক্স ধরেছি এখানে, তাহলে এখানে এক্স লিখতে হবে, এখানে এক্স লিখতে হবে, তাহলে 6x² লিখতে হবে। আচ্ছা, তাহলে এবার বলো 50% বাড়ানো হয়েছে, বোর্ডের দিকে তাকাও, তাহলে এখন কত হবে বাহুর দৈর্ঘ্য? আগে ছিল এক্স, এখন বেড়েছে প্লাস, কত বেড়েছে? এক্স এর 50/100। লাইনটা বুঝতে পারলে? ইয়েস অর নো? লাইনটা বুঝতে পারলে? চলো, 50 দুগুণ কত? তাহলে এখানে ক্যালকুলেশনটা করছি, 2 অক্ষে 2, 2 আর একে 3, তাহলে থাকলো 3x/2, 3x/। তাহলে এবার আমরা দেখব কি দেখব? এবার আমরা দেখব যে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল দেখব, তাহলে 6 × স্কয়ার মানে 3x/2 তার হোল স্কয়ার। বোঝা যাচ্ছে? দারুণ অঙ্ক। তাহলে এটা হলো 6 × 3 × 9x², 9x²। আর 2 দুগুণ 4, কাটাকাটি করো,
3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে কথা হলো 3 নং 27 এক্স স্কোয়ার বাই 2, এত এত বর্গ একক, এত বর্গ একক। এইটুকু সবার ক্লিয়ার? দারুণ অঙ্ক। তাহলে আগে বল 3x, হ্যাঁ x প্লাস x বাই 2, তাহলে লসাগু যদি 2 নাও তাহলে 2 অক্ষে 2, 2x, 2x প্লাস x মানে হচ্ছে 3x। ক্লিয়ার? তাহলে আগে ছিল কত? এই বল আগে ছিল কত? আগে কত ছিল? 6x স্কয়ার। এখন কত? 27x স্কয়ার বাই 2। তাহলে এখন আগের থেকে বেড়েছে না কমেছে? হ্যাঁ, তোরা ওরা তো বলেই দিয়েছে। কি বলেছে? যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে নিশ্চয়ই বেড়েছে। তার মানে এটা কি বড়? তাহলে কতটুকু বেড়েছে সেটা দেখবো, তাহলে শতকরা হিসেব করবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে চলো পরের পেজে। তাহলে তাহলে আগের থেকে এখন বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে? আগে ছিল কত? আগে ছিল কত? এখন হয়েছে কত? তাহলে 27x স্কয়ার বাই 2, তাহলে 27x স্কয়ার বাই 2, তার থেকে বিয়োগ করব কত? 6x স্কয়ার, 6x স্কয়ার। চলো লসাগুটা করে ফেলি। 2 লসাগু নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো 27x স্কয়ার, আর এখানে থাকলো 6 দুগুণ 12x স্কয়ার। 27 থেকে 12 গেলে কত থাকে বলো? তাহলে 15x স্কয়ার বাই 2। এখন এইটুকু হয়েছে বৃদ্ধি পেয়ে, তাহলে এবার শতকরা বৃদ্ধি দেখলে হয়ে যাবে। লাস্ট লাইন, তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি কত? তাহলে 6x স্কয়ার, তার মধ্যে বেড়েছে 15x স্কয়ার বাই 2 ইন্টু 100 কত, ব্যাস এই হিসেবটা করলেই কমপ্লিট। তাহলে এখানে হলো 15x স্কয়ার বাই 2 গুণ 1/6x স্কয়ার ইন্টু 100। চলো তাহলে x x কেটে গেল, 3 দিয়ে কাটাকাটি করছি, 3 দুগুণ 6, 3 5 15, 2 দিয়ে কাটাকাটি করছি, 50 দুগুণ 100, 2 দিয়ে কাটাকাটি করছি, 25 দুগুণ, তাহলে উত্তর 5 25 125। তাহলে শতকরা বৃদ্ধি 125। এবার যদি কেউ শতকরা না লেখে তাহলে তখন লিখবে সে পার্সেন্টেজ লিখবে। বোঝা গেল? এই অঙ্কটা চাকরির পরীক্ষাতেও আসে বহু। ক্লিয়ার? 3 দাগ কমপ্লিট হয়ে গেল। তোমাদের 4 আর 5 হোমওয়ার্ক দিলাম, বাড়ির কাজ। 4 আর 5, 4 আর 5 বাড়ির কাজ দিয়ে দিলাম। 4 আর 5 বাড়ির কাজ। এবার বড় অঙ্কে যাব। আচ্ছা চলো এবার কোষে দেখি 4-এর বড় অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখি আমরা। শর্টগুলো তো দেখলাম, তো 4-এর কোন কোন অঙ্কগুলো খুব ভালো আগে তোমাদেরকে একটু বলছি, তোমরা একটু দেখো। 6 দাগের অঙ্কটা খুব ভালো। হ্যাঁ 6 দাগ। আচ্ছা 6 দাগের পরে যেটা সব আরো ভালো 10 দাগ, স্টার মার্কিং থাকে কিন্তু। আচ্ছা এরকম বলে দিচ্ছি মানে যে এইগুলোই করতে হবে আর এগুলো করতে হবে না এমন না, তোমরা সব করবা। তোমরা রাশিয়া, আমেরিকা, জাপান যেখানের অঙ্ক পাবা করে ফেলবা, বাট ভালো এইগুলো হাইলাইটেড সেটাকে বলছি। 11 দাগ খুব ভালো অঙ্ক, 11 দাগ। আচ্ছা 12 দাগটাও খুব ভালো অঙ্ক, 12 দাগ। তারপরে 13 দাগ খুব ভালো, 15 দাগ পরীক্ষায় এসে বসে থাকবে, 15 দাগ পরীক্ষায় এসে বসে থাকবে। তো এরপর এখানে 18 দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্কিং এ রাখি আমি। 19 স্টার মার্কিং এ থাকে, আর 20 স্টার মার্কিং এ থাকে। খুব ভালো এই অঙ্কগুলো। তো এইগুলো মোটামুটি যদি তোমরা করো এই চ্যাপ্টার ক্লিয়ার। দেখো একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, এইগুলো করলেই হয়ে যাবে। দারুণ অঙ্ক এইগুলো, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি তোমরা করবে। চলো আমরা এখন এক এক করে করার চেষ্টা করি, দেখা যাক কতগুলো হয়। চলো এই অঙ্কগুলো খুব ভালো। আচ্ছা আমরা প্রথমেই শুরু করছি 6 দাগ দিয়ে। 6 দাগ দিয়ে শুরু করব। 6 দাগ। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য বাহু √3, আর ওরা বলে দিয়েছে কত?
তোমরা লিখে লিখে করবে, কিন্তু আমি আর বেশি লিখছি না। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে এর মান বের করলেই সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দুই পাশ দিয়ে √3 কেটে গেল, তাহলে এর মান কত? 4। তাহলে আমাদের কি বের করবো? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে 6 ইন্টু এ স্কোয়ার, মানে 4 এর স্কোয়ার। তাহলে 4 4 16, 6 16 96 সেন্টিমিটার স্কোয়ার। কমপ্লিট। সেন্টিমিটারে ছিল তো, হয়ে গেল। তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে উত্তর 96 সেন্টিমিটার স্কোয়ার। কমপ্লিট হলো। 6 দাগ কমপ্লিট হলো। 6 দাগ কিন্তু হয়ে গেল। 6 দাগ। চলো এরপর আমি তোমাদেরকে যেটা করাচ্ছি 10 দাগ। চলো 10 দাগের অঙ্কটা করাচ্ছি। 10 দাগ খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। 10 দাগ। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা মনে করো একটা ঘনক। এই ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করতে হবে। তাই এটা তো ঘনক মনে হচ্ছে তো। তাহলে আমরা এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স করে আছে, এক্স। তাহলে এটাও এক্স, এটা গেল, এটা গেল, আরেকটা কোনটা? এটাও এক্স, তাই না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে এটার যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স হয়, তাহলে ঘনকের ঘনফল কত হবে? মানে আয়তন কত হবে? বাহু কিউব। তাহলে শুধু একটা কথা অ্যাড করব, মনে করি প্রাথমিকে ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক, অর্থাৎ প্রাথমিক আয়তন বাহু কিউব এত ঘন একক। ক্লিয়ার? দেখা যাচ্ছে? বোঝা গেল? তাহলে প্রথমে ওই ঘনকটার এক একটা বাহু কত করে ধরে নিয়েছিলাম? এক্স। তাহলে তখন তার আয়তন কত? এক্স কিউব। এবার কি করা হয়েছে? 50% কমিয়েছি। ভালো করে বুঝবে। বাহুর দৈর্ঘ্য %50 কমানো হলো। তাহলে 50% যদি কমানো হয়, তাহলে এখন দৈর্ঘ্য কত? আগে ছিল এক্স, কমেছে মাইনাস, আরে কত কমেছে? এক্স এর 50/100। তাহলে এখান থেকে 50 দুগুণ 100। এবার দেখ সবাই, 2 কিন্তু এখান থেকে লসাগু নিলাম। তাহলে হলো 2x মাইনাস এক্স, তাহলে x/2। তাহলে এখন কত হয়েছে বাহু? তাহলে এখন আয়তন কত? তাহলে এখন আয়তন কত? বাহু কিউব। তাহলে x/2 তার হোল কিউব। তাহলে এক্স কিউব বাই 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখন হয়েছে x3/8। মাথার মধ্যে ঢুকেছে? মাথার মধ্যে ঢুকেছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের বের করতে হবে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আগেরটা মানে x3 আর এখন x3/8 এদের অনুপাত বের করতে হবে। ব্যাস। তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা এখন এখানে লিখবো
ঘনফলের অনুপাত তাহলে মূল ঘনক কত ছিল এক্স কিউব, তাই তো? আর পরিবর্তিত ঘনক এক্স কিউব বাই 8, তাহলে কত আসলো 1:1/8, তাহলে 8 তাহলে উত্তর কত বেরোলো 8:1। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের, অ্যান্সার হয়ে গেল কত 8:1 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার 8:1। চলো 11 দাগের অঙ্কটা করি। 11 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক। চলো 11 দাগের অঙ্কটা করি। 11 দাগের অঙ্কটা করি চলো। 11 দাগ কি বলেছে, একটি সমকোণী চৌপলের, এই সমকোণী চৌপল মানে আয়তঘনক, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, উহার আয়তনও বলে দিয়েছে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাহ, সমতলের ক্ষেত্রফল মানে কি, সমতলের ক্ষেত্রফল সূত্র পড়িয়ে দিয়েছি তো। তাহলে সমতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 × AB যোগ BC যোগ CA। ঠিক আছে, চলো করে ফেলবো। তার আগে একটুখানি আমরা লিখে নিই। মনে করি দৈর্ঘ্য কত এক্স হবে 3x, তাই তো? প্রস্থ কত হবে 2x, আর উচ্চতা x। চলো তাহলে আয়তন কত হবে কে বলবে? আয়তন কত হবে বলো? তাহলে 3x গুণ 2x গুণ x কত হলো 6x3। ব্যাস, তাহলে প্রশ্ন অনুসারে আমাদের আয়তন সমান সমান ওদের আয়তন। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাহলে 6x3 সমান সমান 384। তাহলে x3 সমান সমান কত 384/6 কত হয় 64। তাহলে x এর মান 4 × 4 = 16, 400 এবং 64 মানে 4। তাহলে x এর মান 4 পেয়ে গেছি। তাহলে এবার দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে দৈর্ঘ্য কত হবে, তাহলে 3 × 4 12 সেন্টিমিটার। কিছু একক ছিল, হ্যাঁ এত সেমি। দৈর্ঘ্য গেল। প্রস্থ কত হবে 2 × 4 মানে হচ্ছে 8 সেন্টিমিটার। আর উচ্চতা কত হবে 4 সেন্টিমিটার। তাহলে এবার আমাদের কি বের করতে হবে বলো? এবার আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল তাহলে 2 গুণ, তাহলে এবি মানে কত 8 বরং কত 96 যোগ বিসি 4 × 8 = 32 যোগ 4 এর সাথে 4 বরং 48। তাহলে এবার যোগ করো কত হয় 176। 176 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 352। এত বর্গ সেমি। কমপ্লিট হয়ে গেল 11 দাগ। দারুণ অঙ্ক। অন্যগুলো তোমরা বাড়ি কাজ করবে। চলো আমি 15 দাগের অঙ্কটা করবো এবার। দারুণ অঙ্ক, স্টার মার্কিং অঙ্ক, সুপার লেভেলের একটা অঙ্ক আছে 15 দাগ। খুব সুন্দরভাবে করতে হবে 15 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দারুণ একটা অঙ্ক এটা। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসেব করি। খুব ভালো।
এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদেরকে এখানে দেখানোর দরকার, এখানে কোথাও লেখা আছে, উপরে কোথাও আছে দেখি, না একটা কথা না নেই, যাই হোক, ও কোথায় না পেলাম না কোথাও, যাই হোক চলো। তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, একটুখানি বোঝার চেষ্টা করো ব্যাপারটা একটু আমরা বুঝি, দেখি কি বলেছে। ব্যাপারটা একটু বোঝো। বলেছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে, তাহলে এটার মধ্যে কি আছে বলো, কেউ বলতে পারবে? এটার মধ্যে জল আছে কি, তাই তো? এটার মধ্যে কি আছে? এটা জল আছে, এখানে জল আছে, খুব মন দিয়ে বুঝবে। 64 বালতি যদি জল তুলে নেওয়া হয়, তাহলে এখান থেকে যদি 64 বালতি জল তুলে নেওয়া হয়, 64 বালতি যদি জল তুলে নেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। তাহলে যা ছিল এখন 1/3 জল পূর্ণ আছে। আবারও বলছি, একটা সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা, দেখতে ঘনকাকৃতি, তার ভেতর থেকে 64 বালতি জল আমি তুলে নিয়েছি। 64 বালতি জল তুলে নেওয়ার পর এখন চৌবাচ্চাটি কত অংশ জল পূর্ণ আছে? 1/3 জল ওর মধ্যে এখন আছে। চৌবাচ্চাটির এক একটা ধার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে 1.2 মিটার, এটাকে যদি কনভার্ট করি মিটার থেকে কিলো একটু ডেকামিটার ডেসিতে যাই, তাহলে 10 দিয়ে কি করব, গুণ করব, তার মানে 12 ডেসিমিটার হয়, তাই তো? 12 ডেসিমিটার হয়। এবার খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে বের করতে হবে। বাবা, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। তাহলে আমরা একটু লিখে নেব, মনে করি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? x লিটার জল ধরে। খুব ভালো করে বুঝবে। এবার যদি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ হয়, আমরা ধরে নিলাম, মনে করি, হ্যাঁ দুটো মনে করি একসাথে হবে না, তাহলে আমরা জাস্ট নিজেদের একটা আইডিয়া করলাম যে পুরো চৌবাচ্চাটা কত অংশ। সম্পূর্ণ চৌবাচ্চাটি, সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ। তাহলে জল তোলার পরে কতটুকু জল আছে? 1/3 এখন জল পূর্ণ আছে। তাহলে জল তুলেছি কত? জল তুলেছি কত? তাহলে এখন জল তোলার পরে, আবারও বলছি, জল তোলার পরে কত অংশ জল পূর্ণ থাকে? তাহলে জল তোলা হয়েছে কত? জল তোলা হয়েছে, তাহলে 1 বিয়োগ 1/3, তার মানে 3 লসাগু, 3 অক্ষে 3, 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2/3। এত অংশ জল, কত অংশ জল তোলা হয়েছে? এত অংশ। তাহলে এবার ব্যাপারটা বোঝো, মানে এই অংশের জলটা তুলেছি, তাহলে সেইটা কত লিটার জল? আবারও বলবো, আমি তুলেছি কত অংশ? 2/3 অংশ, এটা কিন্তু অংশ, এত অংশ জল তুলেছি। তাহলে এটা যদি আমি লিটারে নিয়ে যাই, তাহলে এটা কতর 2/3? আমার টোটাল যা আয়তন তার 2/3। তাহলে আমার এটার আয়তন কত? 12 কিউব করলে যা হবে তত। তাহলে 12 কিউব মানে কত? 12 12 144, 144 গুণ 12 1728। তাহলে এই 1728 লিটারের কত অংশ তুলেছি? 2/3 অংশ তুলেছি। তাহলে 1728 ইন্টু 2/3 যেটা করবো, সেই অংশটা জল উঠেছে। আর আমাদের হিসেবে এক একটা বালতিতে কত লিটার করে জল ধরে? x লিটার। কত লিটার করে জল ধরে? তাহলে এখান থেকে তুলেছি কত লিটার, কটা বালতি, তাহলে মোট কত লিটার জল তুলে নিলাম? 64 x লিটার। মাথার মধ্যে ঢুকেছে? আমার টোটাল স্পেস ছিল 1728 লিটারের, তার মধ্যে আমি
2/3 অংশ তুলেছি, মানে 1728 2/3, সেটা আমাদের হিসেবে। আর বালতিতে ধরে 1 লিটার করে, তাহলে তুলেছি কত বালতি? 64 বালতি। তাহলে একটা বালতিতে যদি 1 লিটার জল ধরে, 64টা বালতিতে কত লিটার জল ধরবে? 64x। তাহলে প্রশ্ন অনুসারে 64x সমান সমান 1728 ইন্টু 2/3, আমার উত্তর চলে আসবে। চলো তাহলে আমরা এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন করব। তাহলে একটা বালতি x লিটার, 64টা বালতি 64x লিটার জল। আর আমাদের টোটাল স্পেস ছিল 1728। এই 1728 কি করে আসলো? একটা লাইন দেখাতে হবে, কিচ্ছু করার নেই, একটা লাইন দেখাতে হবে, একটা লাইন দেখাতে হবে, এখন করা যাবে না, একটা লাইন দেখাতে হবে। তাহলে আমরা লিখবো চৌবাচ্চার আয়তন, চৌবাচ্চার আয়তন লিখতে হবে এটা। তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে 12 কিউব, মানে 1728 ঘন ডেসি, ঘন ডেসিমিটার। তাহলে ওটা মানেই হচ্ছে কত? এত লিটার। মনে থাকবে? মনে থাকবে তো? এর জন্য ডেসিমিটার নিয়ে গেছিলাম। তাহলে ওটা মানে হচ্ছে কত? 1728 এত ঘন মিটার। তাহলে ওটা হয়ে যাচ্ছে এত লিটার। মনে থাকবে? 1728 লিটার। তাহলে চলো পরের পেজে চলে যাই। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, x লিটার করে জল ধরে 64 বালতি, মানে 64x লিটার জল। আর 1728 লিটার টোটাল স্পেস, তার মধ্যে 2/3 অংশ তুলে নিয়েছি। তাহলে টোটাল কত লিটার তুললাম? 1728 ইন্টু 2/3। এবার কাটাকাটি করব, চলো এবার কাটাকাটি করব। 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাবে? দেখি যায় কিনা। 3 পাঁচা 15, 3 সাতা 21, 3 6 18 যাচ্ছে তো। আর 9 দিয়ে, তাহলে x এর মান 18 লিটার। 64 গুণ 9 করলে 576। অ্যাবাকাস শেখনি তোমরা ছোটবেলায়? তাহলে x এর মান হচ্ছে কত? 18 লিটার। তাহলে উত্তর কি? তাহলে প্রতিটি বালতিতে কত লিটার করে জল ধরে? 18 লিটার। তাহলে উত্তর প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। কমপ্লিট? ক্লিয়ার? চলো এবার 18 দাগের অঙ্কটা দেখি। দেখো খুব ভালো অঙ্ক 18 দাগ। 18 দাগের অঙ্কটাও খুব ইন্টারেস্টিং। আরগুলো করবে, বাড়িতে ট্রাই করবে, সব আমি করিয়ে দিলে তো তোমরা কিছু শিখবে না। বলছে একটি গ্রামের আয়তকার একটা মাঠ আছে। বাহ, কি প্রশ্ন! একটা আয়তকার মাঠ আছে। কি আছে? একটা আয়তকার মাঠ আছে। আয়তক্ষেত্র কই? এই যে আয়তক্ষেত্র। একটা আয়তকার মাঠ আছে। চলো, একটা আয়তকার মাঠ আছে, খুব ভালো। মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 আর 15। বাহ, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ কত? 15 মিটার। 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কাটা হয়েছে। 4টি গর্ত কাটা হয়েছে ঘনকাকৃতি, খুব ভালো। তো কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাতে কিনা মাটি পড়ার পরে উচ্চতা কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। এইসব তো পরীক্ষায় আসবে। অঙ্কটা পড়ার পরে অনেকে ভাববে আমার দ্বারা সম্ভব না, ছেড়ে দাও, ও পারবো না, দরকার নেই বাবা, কি সব বলিছে। কিছু না, একটুখানি বোঝার চেষ্টা কর, একটুখানি বোঝার চেষ্টা কর, দেখবি একদম ইজি ব্যাপার। টাকা একদম ইজি। আমি এখানে একটা পিলার বসাবো বলে একটা গর্ত খুঁড়েছি, একদম এখানে একটা গর্ত খুঁড়েছি, এখানে একটা গর্ত খুঁড়েছি। এগুলো সব বর্গাকার গর্ত কিন্তু, হ্যাঁ, এখানে একটা গর্ত খুঁড়েছি, এরকম গর্ত খুঁড়েছি। আবারও এই ছবিটা আঁকা একটু প্রবলেম আছে, এটা কেন এগুলো সব বর্গক্ষেত্রকার হবে, হ্যাঁ, বর্গক্ষেত্রকার হবে। এরকম এরকম গর্ত খুঁড়েছি, 4টাই একই মাপের গর্ত করা হয়েছে, খুব ভালো করে বুঝবে। এবার এই গর্তগুলোর থেকে যে মাটি উঠেছে সেই মাটিটা এই জায়গাটায় ছড়ানো হয়েছে।
সেই মাটিটা কোথায় ছড়ানো হয়েছে? এই জায়গাটাই ছড়ানো হয়েছে, মাটিটা এইসব জায়গায় ছড়ানো হয়েছে। এবার যখনই মাটি ছড়াবো তখন কি হবে, মাটিটা একটু মানে একটু উচ্চতা বাড়বে। এখন আমাকে বের করতে হবে সেই উচ্চতাটা কি হবে, সেই উচ্চতাটা কতটুকু উঠবে সেটা বের করতে হবে। তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মাটির দৈর্ঘ্য ছিল 20, এই টাকা মাটির দৈর্ঘ্য ছিল কত? 20, প্রস্থ কত? 15। তো দেখা যাক কি হয়। তাহলে আগে মাঠের ক্ষেত্রফল বের করি। হ্যাঁ, ভালো করে অঙ্কটাই আস্তে আস্তে করে এগোবো। প্রথমে মাঠের ক্ষেত্রফল বের করব। মাঠের ক্ষেত্রফল, তাহলে মাঠের ক্ষেত্রফল 20 ইন্টু 15 কত হয় রে? 300 মিটারে আছে, তার মানে মিটার স্কোয়ার। সবাই একটু একটু করে বোঝ, অঙ্কটা যখন শেষ হবে উত্তর বেরিয়ে যাবে তোরা বলবি সত্যি লাজবাব, দারুণ বুঝেছি। একটা মাঠ আয়তকার, 4 কোণায় 4টে পিলার বসাবো বলে গর্ত খুঁড়েছি, গর্ত থেকে যে মাটিটা পেয়েছি সেই মাটিটা জমিতে ফেলেছি, তারপরে জমি কতটুকু হাইট হয়েছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে গর্ত কাটার আগে এটা গর্ত কাটার আগে কিন্তু মাঠের ক্ষেত্রফল বের করে ফেললাম, গর্ত ছিল না তখন। তাহলে তখন আমি প্রস্থ 15, দৈর্ঘ্য 20, তাহলে ক্ষেত্রফল 20 ইন্টু 15, অ্যান্সার কত বেরোলো? 300। মাথার মধ্যে ঢুকলো? মাথার মধ্যে ঢুকলো? চলো এবার গর্ত কত মিটার করে এক একটা গর্ত বাবা? 4 মিটারের গর্ত, তাই তো? ক মিটারের গর্ত? তার মানে এটা 4 4 4, মন দিয়ে বুঝবে। তাহলে একটি গর্তের ক্ষেত্রফল, একটি গর্তের ক্ষেত্রফল মানে 4 স্কয়ার, কি ঠিক কিনা? খুব মন দিয়ে বুঝবে কিন্তু। এক একটা গর্তের ক্ষেত্রফল কত? এই মুখটুকু কত? 4 4 16। তাহলে এরকম আছে কটা? তাহলে 4 গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 16 64 মিটার স্কয়ার। হ্যাঁ, ঘনক মানেই তো 4টে বাহু সমান, মানে বাহু স্কয়ার। তাহলে এখানে এক একটার জন্য বাহু স্কয়ার, গর্ত আছে টোটাল 4টে, তাহলে 4টাই গুণ করে দিলাম, বুঝতে পারলাম? তাহলে এক একটা ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে 4টে গর্তের ক্ষেত্রফল কত? 64। ক্লিয়ার হলো? তাহলে এই যে জায়গাটুকু 64 মিটার স্কয়ার জায়গা, এটা তো বাদ, গর্ত কাটার পরে তো আর নেই তো, দেখ এখন তো ব্লেডের মতো দেখতে হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এইটুকু বাদ যাবে কোথা থেকে? 300 থেকে, তবে তো আমার মাটি ফেলার জায়গা পাবো। আমি তো গর্তের মধ্যে মাটি ফেলবো না। তাহলে আমি যখন গর্ত কেটেছি তখন তো এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। তাহলে এখন অবশিষ্ট ক্ষেত্রফল একদম বোঝাবো মাখনের মতো। অবশিষ্ট ক্ষেত্রফল তাহলে 300 বিয়োগ 64 কত হয় রে? 36 হচ্ছে, 236 মিটার স্কয়ার। চলো কোনো ব্যাপার না, 300 বিয়োগ 64 236 মিটার স্কয়ার। তাহলে এই জায়গাটাতে মাটি ফেলবো তো রে? হ্যাঁ, খুব মন দিয়ে। আমি ধরলাম মাটি ফেলার পর এইচ উচ্চতা লাভ হলো, এইচ উচ্চতা লাভ করে কোনটুকু? এই জায়গাটুকু। ক্লিয়ার? খেলা শেষ। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন খেলা ভাই। কি খেলা রে? তাহলে ক্ষেত্রফল কত? 236। কতটা হাইট নেবে? এইচ, তার মানে তো আয়তন, কি ঠিক কিনা? তাহলে এই আয়তনটা কার সমান হবে? ওই 4টে গর্ত থেকে বেরোনো মাটির আয়তন যা, তার সমান হবে। তাহলে এক একটা গর্তের মধ্যে কতটুক মাটি আছে? ঘনক মানে বাহু কিউব। এক একটা গর্তের ভিতরে মাটি আছে 4 কিউব। মোট কটা গর্ত? অঙ্ক শেষ। বোঝা গেল? আমি এক একটা গর্তের ভিতরে কতটুকু করে মাটি পাচ্ছি? 4 কিউব করে মাটি পাচ্ছি, মানে আয়তন যা ততটুকু মাটি। তাহলে ঘনকের আয়তন কত? বাহু কিউব। ঘনকের আয়তন কত? তাহলে বাহু কিউব মানে হচ্ছে 4 কিউব।
তাহলে কপিস গর্ত আছে ইন্টু 4, খেলা হয়ে গেল। চলো এবার তাহলে এইচ এর ভ্যালু বেরোচ্ছে এবার। তাহলে 4 ইন্টু 4 কিউব, 4 কে 3 বার লিখে দে, 3 বার লিখে দে, ডিভাইডেড বাই 236, 236। চল করে ফেল, করে ফেল। যাবে কত? 4 5 20, তাই তো? হ্যাঁ, 4 9 36, আর যাবে? তাহলে উপরে কত থাকলো? 4 4 16, 4 16, 64 কে 59 দিয়ে ভাগ কর, কত হয় বল? 64 কে 59 দিয়ে ভাগ কর, বল কত হয়? বল 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 তাড়াতাড়ি।